এহসান তালুকদার, দেখুন রক্ত, রক্ত, আমার আব্বার রক্ত। আপনি তো খুব পছন্দ করেন, আপনি তো খুব পছন্দ করেন রক্ত। দেখুন রক্ত, আমার আব্বার রক্ত, কত রক্ত দেখুন, কত রক্ত। আরো লাগবে, লাগবে, আরো দিব, দিব, নিন, ঘ্রাণ শুকুন। দেখুন। এহসান অনুভূতিহীন হয়ে মেনুরের দিকে অস্থির কাজগুলো দেখছে। নিজের নারীটিকে এতটা ভয়ঙ্করভাবে আঘাত দিতে সে চায়নি, তবে এটাই তার কর্তব্য। তাকে তার আপনজনদের কষ্ট পেতে দেখে যন্ত্রণা বোঝানোর চেষ্টা করছে, কারণ সে চায় মেনুরও বুঝো তার বাপ চাচার জন্য এহসানরা ঠিক কতটা কষ্ট পেয়েছে কিংবা পাচ্ছে। মেনুর দৌড়ে গিয়ে মেহরুবের যেখানে রক্ত পড়েছে সেই জায়গা থেকে এক এক খাবলা রক্ত মাখা মাটি তুলে এনে এহসানের সামনে ধরে বলে, রক্ত, নিজের ক্ষোভ মেটান। এটা আমার ভাইজানের রক্ত, এখনো তরতাজা রক্ত। সুন্দর না? নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। ঘ্রাণ নিন রক্তের। তারপর মেহনুর পাগলের মতো এদিক ওদিক তাকে আরো বলে, ওখানে দেখুন, আমার চাচাদেরও রক্ত লেগে আছে। যান, দেখুন না, দেখুন, আপনার খুব মজা হবে। তরতাজা রক্ত বলে কথা। এই কথা বলার পর মেহনুর ডুকরে কেঁদে ওঠে। এহসান তার সামনে এসে তাকে সামলানোর জন্য এগিয়ে এলো। মেহনুর চিৎকার করে পিছু হটে বলে, খবরদার, আপনি কাছে আসবেন না। আমার ঘৃণা লাগে, আমার বমি পায়, আমার নিজের অস্তিত্বের ওপর ঘৃণা লাগছে। আসবেন না আপনি আমার কাছে। ঘৃণা করি আমি আপনায়। কিন্তু এহসান তো আর এসব শুনে থামবে না। সে ঝাঁপিয়ে গিয়ে মেহনুরকে বুকে আঁকড়ে ধরে, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বেয়াদবি করিস না, বেয়াদব বান্দি। মেহনুর এহসানের বুকে গলা ফাটে চিৎকার করে ওঠে, এহসান আমায় আমার আব্বার কাছে নিয়ে যান, আমি আমার আব্বাকে দেখব। নিয়ে যান। কপালে রক ফুলে ওঠে। সে মেহনুরকে ছেড়ে দিয়ে তার বাহু আলতো করে চাপ দিয়ে ধরে বলে, খবরদার, এমন কথা আর মুখেও আনবি না। তুই আর ওদের সাক্ষাৎ কখনোই পাবি না। এই বলে এহসান মেহনুরকে জোর করে কোলে তুলে নেয়। মেহনুর জেদের বসে কিল ঘুষি মেরে যাচ্ছে এহসানের বুকে, কিন্তু এহসান এইসবে পাত্তা না দিয়ে ওকে গাড়িতে বসায়। রাতের বেলা রাত হয়ে গেছে। মেহনুর জানে না ঠিক কি করতে হবে। তার অগোছালো অবসন্ন শৈলার অবসন্ন মন নিয়ে সে কাপড় রাখার কক্ষের এক কোণে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চিৎকার করে কান্না করার জন্য গলা ভেঙে গেছে, আর এখন কেবল নিঃশব্দে চোখে জল, অন্তরে হাজারো ঘৃণা জমে, তবুও চোখের জল থামছে না। সেসব অনুভূতির ভার সে আর বহন করতে পারছে না। এহসান যখন মেহনুরকে বাড়ি নিয়ে আসে তখন মেহনুর পায়ের কাছে পড়ে ছিল, আহাজারি করে বলেছিল, কিন্তু আমায় একটাবার হসপিটালে নিয়ে যান, কেবল একটু সাহায্য করুন। প্রয়োজনে সারা জীবন আমি আপনার দাসী বান্দি হয়ে থাকবো। এহসান একটা কথা শোনেনি তার। মেহনুরের কান্না দেখে তার বাবা মা ভাই সকলে মিনতি করেছে একবার হলো মেহনুরকে তার পরিবারকে দেখাতে, কিন্তু এহসান তা একেবারে অগ্রাহ্য করেছে। তার অনুশোচনার কোনো সুযোগ ছিল না। সে মেহনুরকে এই কক্ষে বন্দি করে নিজের নির্বাচনী সভায় চলে গিয়েছে। মেহনুর চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠেছে। চোখে আর পানি নেই, তবে হৃদয়ের ভেতরে প্রতিটা মুহূর্তে নতুন করে ছিঁড়ে যাচ্ছিল। নীরব কান্নার মাঝে শুধু একটি রকমের ব্যথা, নিজের পরিবারকে হারানোর ভয়ে। এমনিতেই তো তার অস্তিত্ব এই দেশে নেই, এখন যদি এদের কিছু হয় তবে সে কিনে বাঁচবে। চোখ জ্বালা করছে কান্না করতে করতে, কিন্তু তাও অন্তর ফেটে আসছে। চিৎকার করে কান্না করতে না পারলেও মেহনুর একেবারে নীরব হয়ে চোখের জল ফেলছে। তখনই ঘরের দরজা খট করে খুলে যায়। এহসান ঘরে প্রবেশ করে হাতে খাবারের ট্রে নিয়ে। মেহনুর এক পলক তাকায় এহসানের পানে, সাথে সাথে তার গায়ের লোম খাড়া হয়ে যায় ঘৃণায়, রাগে, এবং মনে হচ্ছে তার সমস্ত পৃথিবীটুকু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এহসান। নিজের নারীর দিকে এক পলক তাকিয়ে এহসান বুঝতে পারে তার নারী, তার মেহনুর কাঁদতে কাঁদতে নিজের আত্মাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। মেহনুর নাক মুখ চোখ সব কিছু এতটা লাল হয়ে গেছে যে প্রতিটি অনুভূতি সে নিজের শরীরে আঁকড়ে ধরেছিল। তার চুলগুলো এলোমেলো হয়ে একত্রিত না হয়ে গড়িয়ে পড়ছে। সে পুরো অবস্থা নিজের দুর্বলতা কাহিনী বলে দিচ্ছে। থাকতে থাকতে ওর কাছে এগিয়ে গেল, কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। এহসানের মেহনুরের সামনে গিয়ে হাঁটু গিরে বসে যায়, কিন্তু তাও মেহনুর ওর দিকে তাকায় না। এহসান এবার আলতো গলায় মেহনুরকে বলে, খাবারটা খেয়ে নে। মেহনুর নিশ্চুপ, কোনো কথা বলল না, চুপচাপ বসে থাকে সে। এমন দৃশ্য দেখে আলতো করে মেহনুর মাথায় হাত রাখে, তবে তার হাত রাখতে দেরি হয়, কিন্তু মেহনুর এক ঝটকায় এহসানের হাত নিজের মাথা থেকে সরাতে দেরি হয় না। মেহনুর এহসানের হাত সরা চিৎকার করে বলে, ছবেন না আমায়, ঘৃণা লাগছে আমার, ঘৃণা। এহসান যখন
এহসান এখন এই কথা শুনছে না। ওর দৃষ্টির অঙ্গুলি আটকে গেছে মেহনুরের হাতে। মেহনুরের হাত খালি কেন? হাতের বালাগুলো কোথায়? হাত খালি কেন? মেহনুর নিচে খুলে ফেলেছে কোথায়? এহসানের ভীষণ রাগ হয়। এহসান মেহনুরের দুই হাত ধরে ওর মুখের সামনে আনে, তুলে শক্ত করে চেপে তার চিৎকার গলায় বলে, হাতের চুড়ি কোথায়? মেহনুর ব্যথায় কিছু শব্দ করে উঠছে, তবে কিছু বলে না। এহসান আবার বাজ খাই গলায় বলে, খারাপের বাচ্চা, হাতের চুড়ি কোথায়? এই বলে মেহনুরকে ছাকি মারে। এতে মেহনুর আটকে ওঠে, কাপা কাপা গলায় বলে, আমি খুলে ফেলেছি। মেহনুরের এমন কথা এহসানের মগজটা টকবক করে ওঠে। কি করেছে এই নারী? এহসান মেহনুরের বাহু চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, কোথায় ফেলেছিস? মেহনুর ভয়ে কান্না করে দেয় এহসানের এই রূপ দেখে, কারণ এহসানকে খুবই ভয়ঙ্কর লাগছে। চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রগ রাগে ফুলে গেছে, ফর্সা মুখ রাগের আগুনে পুড়ে উঠেছে। মেহনুর কান্না চেপে গলায় বলে, এখানে, ওই তো। এহসান মেহনুরের কথায় সেদিকে তাকায়, তারপর এক ঝটকায় উঠে গিয়ে বালাগুলো নিয়ে আসে। এক এক করে দুই হাতে বালাগুলো পরিয়ে দেয়। এহসান মেহনুরের হাত ধরে স্পষ্ট বুঝতে পারে যে মেহনুর খুব রেগে জোর জবরদস্তির সাথে এই বালাগুলো খুলেছে, কারণ মেহনুরের ফর্সা হাতে স্পষ্ট লাল দাগ দেখা যাচ্ছে। এহসান নিজেকে কিছুটা শান্ত করে, মেহনুরের পানে তাকায়। মেহনুর ভয়ে দাঁতের দাঁত লেগে যাচ্ছে, তার গোলাপি অজরখানা বারবার অস্বাভাবিকভাবে কাঁপছে। মেহনুর বারবার ঢোক গিলছে। এতটা ভয় সে কখনো মেহনুরকে দেখাতে চায়নি। তার হাতে থাকা মেহনুরের হাত জোড়াও কাঁপছে। এহসান মৃদু হেসে মেহনুরের আলতো হাতে চোখে জল মুছে দেয়, তারপর এলোমেলো চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। কিন্তু মেহনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু বারবার কেঁপে উঠছে আর টিপে চোখে জল ফেলতে থাকে। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়, তারপর ড্রেসিং টেবিলের ওপর থেকে একটি চিরুনি নিয়ে আসে। অতঃপর মেহনুরের পাশে বসে আলতো করে বসে। মেহনুর শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আর কিচ্ছু না। এহসান আলতো হাতে মেহনুরের চুলগুলো সম্পূর্ণ খুলে নেয়, তারপর আলতো হাতে চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয়। মেহনুরের ঘাড়ে থেকে চুল সরাতেই এহসানের চোখে স্পষ্ট ভেসে ওঠে মেহনুরের ঘাড়ে ফর্সা, শরীরের মধ্যে কালো কুচকুচে তিলটা। এহসান থমকে যায়। এই নারীর শরীরে এত তিল কেন? আর কেন এই তিলগুলো তাকে ভয়ঙ্কর ভাবে টানে? সে খুঁজে পায় না এর উত্তর। এহসান ধীর হাতে মেহনুরের কাঁধে দুই হাত রাখে এবং কিছু মুহূর্ত নেশাগ্রস্ত চোখে তাকিয়ে থাকে তিলটার দিকে। বার কয়েক ঠোক গিলে নিজেকে সামলাতে যায়, কিন্তু সে ব্যর্থ হয়। নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে নিজের মুখ নিয়ে যায়, তারপর সব সংকোচ ফেলে দিয়ে মেহনুরের গালের তিলটা নিজের ঠোঁট কয়েকবার গভীরভাবে ছোঁয়। এহসানের ঠোঁট আর দাড়ির স্পর্শ বিষাক্ত লাগতে থাকে মেহনুরের কাছে। মেহনুর নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজের দুই হাঁটু খামচে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। মেহনুরকে এভাবে কাঁদতে দেখে এহসান মেহনুরের গাল থেকে তার মুখ তুলে নিয়ে মেহনুরের কানের কাছে ফিসফিস করে বলে, এভাবে কাঁদিস না, কারণ আমার তোর এই কান্না শুনলেই মনে চায় তোর এই কান্নাকে আরো তীব্র থেকে তীব্র করে তুলতে। মেহনুরের কান্না মুহূর্তে থেমে যায় এহসান এমন কথা শুনে। এহসান মেহনুরের কাছ থেকে উত্তর না পেয়ে মেহনুরের কানের লতিতে কয়েকবার কামড় বসায়। মেহনুর বরাবরই চিৎকার দিয়ে ওঠে, তবে ফের নিজেকে সামলে নেয়। এহসান নিজেকে সামলেই নেয়, তারপর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে, হাত বাড়িয়ে অতি যত্নে নিজের নারীর চুলগুলো ধীরে ধীরে আঁচড়ে দিতে থাকে। প্রায় আধ ঘন্টার সময় নিয়ে এহসান মেহনুরের লম্বা ঘন চুল জোড়া বেঁধেই দেয়। অনেক কষ্টে সামলে নিতে পারে এহসান মেহনুরের চুলগুলো। মেহনুরের চুল বেঁধে দিয়ে চিরুনি তার জায়গা মতো রেখে দেয়। অতঃপর এহসান তড়িঘড়ি করে কক্ষ থেকে বেরিয়ে আসে এবং বাথরুমে এসে একটি ছোট্ট তোয়ালে ভিজিয়ে নেয় এবং আবারও কক্ষে এসে মেহনুরের সামনে বসে যায়। দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের থুতনি আলতো করে ধরে, ভেজা তোয়ালে দিয়ে মেহনুরের কান্নামাখা মুখশ্রী মুছে দেয় অতি যত্নে। তারপর মেহনুরের হাত পা আলতো করে মুছে দেয়, কিন্তু মেহনুর বরাবরই এহসানের স্পর্শে কেঁপে ওঠে, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চোখ নিচু করে নিজের দুই হাঁটু খামচে ধরে নিজেকে সামলাতে থাকে। সেই মূর্তির মতোই বসে থাকে, কোনো শব্দও করে না, আর না করে একটু নড়াচড়া, চুপচাপ বসে থাকে। এহসান ওর গা থেকে ওড়নাখানা সরিয়ে তারপর গলাও মুছে দেয়। এতে ভীষণভাবে কেঁপে ওঠে মেহনুর, তবে দাঁত চেপে নিজেকে সামলে নেয়, কোনো কিচ্ছু বলে না। অতঃপর এহসান পাশে রাখা ট্রে থেকে খাবারের প্লেট নিয়ে এক লোকমা খাবার মেহনুরের সামনে ধরে পড়ে। খেয়ে নে। মেহনুরের দরজার ভাত ভেঙে যায়। সে আর কোনো কিছু না ভেবে রাগে ফুঁসে ওঠে। এহসানের হাতে সজোরে ধাক্কা দিয়ে বসে, যার ফলে এহসানের হাতে থাকা
ভাত গিয়ে এহসানের পাঞ্জাবিতে পড়ে যায়। এমন কাণ্ড ঘটিয়ে মেনুর ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এহসান যদি এখন ওর উপরে আবার খেপে যায়, খুব ভয় করছে মেনুরের। কিন্তু তাকে অবাক করে দিয়ে এহসান এক পলক নিজের পাঞ্জাবির পানে তাকায়, তারপর বাঁ হাতে হালকা করে পাঞ্জাবিতে লাগা ভাতগুলো ঝেড়ে নেয়। মেনুর ভয় ঢোক গিলতে থাকে, কিন্তু এহসান ওর মুখের দিকে তাকে মৃদু হেসে বলে, রাগ দেখাচ্ছিস? সমস্যা নেই, কারণ রাগ অভিমান সবই তো তুই আমার সাথেই দেখাবি, কারণ আমি তো তোর অস্তিত্ব। মেনুর চমকিত চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এই নিকৃষ্ট পুরুষ সবার প্রতি এত নিকৃষ্ট, কিন্তু তার প্রতি কেন এত শান্ত? কেন সে এমন আচরণ করছে? মেনুর ঠোঁটে ভেঙে কেঁদে উঠছে। এ সময় মেনুকে কাঁদতে দেখে এহসানের ভেতরটা মুচড়ে ওঠে, কারণ সে বুঝতে পারে তার নারী এখন তার বাবা চাচার জন্য কাঁদছে না, অন্য কিছুর জন্য কাঁদছে। তাই আদুরি গলায় বলে, কেন কাঁদছিস সেভাবে জান, বল আমায়। মেনুর ঠোঁট চেপে কান্না থামিয়ে ভাঙা গলায় বলে, সবার প্রতি আপনি এত নির্মম, তাহলে আমার বেলায় কেন আপনি এত কোমল? এহসান মুচকি হেসে প্লেট থেকে এক লোকমা খাবার মেহনুরের সামনে ধরে, কিন্তু এবার মেহনুর এহসান উত্তর পাওয়ার আশায় নিমিশে তা মুখে তুলে নেয়। এহসান মেহনুরের মুখে খাবার দিয়ে ওর দিকে তাকিয়ে বলে, সবাই তো আর আমার আত্মা রাগলে নেই, শুধু তুই আছিস, তাই তোর প্রতি আমি এত কোমল। তোর প্রতি আমার বিশ্রী রাগও নিথর, সেখানে তুচ্ছ, আমি তো হবই কোমল। এহসান আরেক লোকমা ভাত মেহনুরের মুখে তুলে দিতে দিতে বলে, জানিস, তোর বেলায় আমি এতটাই দুর্বল যে আমার ভয়ঙ্কর পাপও তোর প্রতি ভালোবাসার উষ্ণতার নিচে চাপা পড়ে যাচ্ছে। ভীষণ ভালোবাসি রে তোকে, ভীষণ ভালোবাসি। আমি এহসান ভীষণ ভালোবাসি তোকে, ভীষণ। আমাকে সত্যি ভালোবাসেন আপনি? মুখের ভেতর শেষ কটা লোকমা গিলতে গিলতে মেহনুর এহসানের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। ওর গলা কাঁপছে, চোখের কোণে জমে থাকা জল নড়ে চড়ে উঠেছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা সামান্য ঝুঁকিয়ে বলে, বলেছি তো একবার, আর বলবো হাজারবার, তোকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মেহনুর এহসানের চোখের দিকে তাকায়, ওর কথাগুলো সত্যি কিনা তা বোঝার চেষ্টা করে বুকের গভীর থেকে একটা সাহস জড়ো করে বলে, তাহলে একটিবার আমায় নিয়ে যান হসপিটালে। কিন্তু এহসান ওর কথায় পাত্তা দেয় না, বরং এক গ্লাস পানি হাতে তুলে নেয়। মেনু ঠোঁট ঠেকিয়ে দেয়, তারপর নিজের হাতে ওর মুখ মুছে দিয়ে ঝাঞ্ঝা গলায় বলে, আমি গোসল করে আসছি, এর মধ্যে তৈরি হয়ে নে। মেনুরের চোখে এক মুহূর্তের জন্য আশার আলো জ্বলে ওঠে। এহসান কি তবে সত্যি ওকে নিয়ে যাবে, সত্যি পরিবারের কাছে ফিরতে দেবে? কিন্তু তখনই এহসান তাতে তৎ চেপে ওর দিকে তাকে কঠিন গলায় বলে, ভাবিস না ভালোবেসে নিয়ে যাচ্ছি, তোকে জন্মের দেখানো দেখাতে নিয়ে যাচ্ছি, বেয়াদব বান্দি। এহসানের তীক্ষ্ণ ধমকটা এবার আর আগের মতন ওর গায়ে লাগে না, বরং একটা স্বস্তি আসে বুকের গভীর থেকে, কারণ এবার অন্তত আপনজনদের দেখা তো মিলবে। এহসানের কক্ষ থেকে বেরিয়ে আসে হাতে খাবারের ট্রে, উদ্দেশ্য নিচে রেখে আসা। খানিকটা হলেও মন প্রশান্তি এসেছে, অন্তত মেহনুর এবার কিছুটা শান্ত হলো। সারাদিন ধরে এই নারী ওকে পাগল করে ছেড়েছে, ভেতরটা শুধু খলবলিয়ে, আর ওর মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে একটাই চিন্তা, এই বেয়াদব নারী নিশ্চয়ই কান্না করতে করতে নিজের অবস্থা কাহিল করে ফেলেছে। এতটুকুতেই তো কাঁদতে কাঁদতে পৃথিবী ভাসিয়ে দেয়। সভায় যাওয়ার জরুরি ছিল, তাই না গিয়ে উপায় ছিল না, না হলে সেই সময় নিয়ে যেত হাসপাতালে। তবু ভেবেছিল ফিরে এসে দেখবে, যদি মেনুর বেশি ব্যাকুল হয়ে ওঠে তখনই নিয়ে যাবে। কিন্তু ফিরে এসে যা দেখলো, মেনুর একদম বিধ্বস্ত, যেন শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে গেছে, পানি শূন্য নিস্তেজ, একদমই প্রাণহীন লাগছে ওকে। এহসানের বুকটা ধক করে উঠেছে, মাথার ভেতর তখন একটাই ভাবনা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এই বেয়াদব নারীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো কাঁদবে এই বেয়াদব বান্দি, আর কষ্ট হবে নিজের বুকে। হাসপাতালে যাওয়ার পথে এহসান মেনুরকে নিয়ে দ্রুত হাসপাতালে রওনা দেয়। শহর থেকে গ্রাম বেশি দূরে নয়, কিন্তু মেনুরের মনে হচ্ছে এই যে যেন এই পথটুকু অনন্তকাল। সে চুপচাপ বসে আছে, চোখের জল চুপচুপ করে পড়ছে। নিকাবের নিচে চাপা কান্নার শব্দ এহসানের কানে আসতে ও দীর্ঘশ্বাস ফেলে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, আচ্ছা, তোর চোখের আড়ালে কি কোনো সাগর লুকিয়ে রেখেছিস? মেনুর হতভম্ব হয়ে ওর দিকে তাকায়, তবে কিছু বলে না। ঘৃণা লাগছে, ঘৃণা। মানে
যখনই দেখি তখনই তো চোখ ভাসিয়ে দিস। এত পানি আসে কোথা থেকে? এহসান মৃদু হাসে। এক পলক এক ঝলক ওর দিকে তাকে আবার রাস্তার দিকে মনোযোগ দিয়ে বলে, এই নে বেয়াদব বান্দি, চোখ মুছ এবার। এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাত দিয়ে নিজের রুমালটা বের করে ওর দিকে বাড়িয়ে দেয়। মেনুর চুপচাপ রুমালটা নেয়, চোখের উপর থাকা হালকা কালো পর্দাটা সরিয়ে চোখ মুছতে শুরু করে। এহসান ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই বুকের ধুকপুকানিটা টের পায়। নিকাবের নিচে লুকিয়ে থাকা সেই মায়াবী চোখ জোড়া এখন সম্পূর্ণ উন্মুক্ত, যেন এক টুকরো রাতের আকাশ। গাড়ি চালানো ভুলে যেতে ইচ্ছে করছে এহসানের, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাচ্ছে। মেনুর যখন চোখ মুছে আবার পর্দাটা লাগানোর জন্য হাত বাড়ায়, তখনই এহসান গম্ভীর স্বরে বলে, এখন লাগাবি না, আমি তৃষ্ণা মেটাচ্ছি, দেখতে পাচ্ছিস না? দাঁত চেপে রাগী চোখে তাকায়, কিন্তু কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। এহসান আবার বলে, হাসপাতালে পৌঁছালেই লাগাস, এখন রেখে দে হাতে। গাড়ি দ্রুত টাউনের দিকে এগিয়ে চলে। বেশি দেরি হয় না, মিনিট 15-র মধ্যেই হাসপাতালের সামনে এসে পৌঁছায় ওরা। হাসপাতালের সামনে এসে এহসান গাড়ি থেকে নেমে আসে, নিজের গায়ে চাদরখানা অর্ধেক ঠেকে নেয় যাতে তার মুখটা বেশি দেখা না যায়। মিডিয়ার সামনে ধরা পড়া মানে বিশৃঙ্খলা, আর এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা সে চায় না। তার থেকেও বড় কথা, মেনুরকে কেউ দেখে ফেলুক, সেটা সে একদমই বরদাস্ত করবে না। মেনুর নিজের চোখের উপর পর্দাটা ঠিকঠাক করে নেয়, তখন এহসান ওর পাশে এসে দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামতে ঠান্ডা বাতাস মেনুরের মুখ ছুঁয়ে যায়, কিন্তু তার মনে ঝড় বয়ে যাচ্ছে। পায়ের নিচের মাটিটা যেন কাঁপছে। তার বাড়ির মানুষজন কেমন আছে, দাদি জানের কি অবস্থা, আব্বা, বড় ভাইজান, ভাবতে ভাবতে সে এক পা ফেলে, তখনই এহসান ওর এক হাত শক্ত করে ধরে ফেলে। মেনুর বিস্ময় তাকায়, কিন্তু এহসান কোনো কথা না বলে ওর হাত ধরে এগিয়ে যেতে থাকে। হাসপাতালের দরজার সামনে কিছু লোক একটু দূরত্বে রেখেই হাঁটছে, তাদের চোখ এহসানের দিকে নিবদ্ধ। একজন শান্ত গলায় বলে, এহসান ওদের এক পলক দেখে নিয়ে বলে, সেদিকে যদি একটা লোকও দেখি তাহলে বুঝে নিস আমি কি করতে পারি। এহসান সঙ্গে সঙ্গে বলে। এহসান আর কিছু না বলে মেনুরকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেনুরের মন এইসবের ধারে কাছেও নেই, তার মন পড়ে আছে তার পরিবারের দিকে। তারা কেমন আছে, দাদি যান কিভাবে আছেন, বড় ভাইজান এখন কি করছেন, সে কি জানে এসব ব্যাপারে? এসব চিন্তা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। মন চাচ্ছে এহসান যেমন মানুষের কলিজা ছিঁড়ে আনে, তেমনি এহসানেরও কলিজা ছিঁড়ে নিতে, কিন্তু সে কিছু করতে পারবে না, কারণ এই এহসান তালুকদারের আওতায় তার পরিবার। বেশি কিছু করলে না জানি কি করে বসে এই পাষাণটা। এহসান ওকে নিয়ে হাসপাতালের এক করিডোর নিয়ে আসে, যেখানে ওর বাবার চাচারা আছেন। মেনুর অবাক হয়ে যায়, এই করিডোরের চারিদিকে একটাও সাধারণ মানুষ নেই, অথচ হাসপাতাল তো সবসময় ভিড় ঠাসা থাকার কথা, কিন্তু এখানে একেবারে নিস্তব্ধতা, যেন কেউ ইচ্ছে করে পুরো করিডোর ফাঁকা করে রেখেছে। এই নীরবতা তার কেবল কেমন অস্বস্তিকর লাগতে থাকে। তখনই ডান পাশে একটা কক্ষ থেকে এক পরিচিত মুখ বেরিয়ে আসে। সে আর কেউ নয়, ওর ছোট ভাইজান মেহেরুব। মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, মুখেও ক্লান্তির ছাপ। মনে হচ্ছে প্রচণ্ড কষ্ট নিয়ে সে নিজেই নিজেকে ভর দিয়ে হাঁটছে। কান্না জড়িত কণ্ঠে ডাক দেয় মেহেনুর। ছোট ভাইজান। ওর ডাক শুনে মেহেরুব থমকে দাঁড়ায়, ধীরে ধীরে সামনের দিকে তাকায়, আর যখন দেখে তার ছোট্ট পরিটাকে এসা নিয়ে এসেছে, তখন তার মুখটা আনন্দে ভরে যায়, কিন্তু তার পরপরই চোখে স্থির হয়ে যায় এক জায়গায়। মেনুরের নিষ্পাপ হাতখানি এহসান শক্ত করে ধরে আছে। বুকের ভিতর তীব্র জ্বালা অনুভব করে মেহেরুব। ওর প্রিয় পরিটাকে এক পাপিষ্ঠ পুরুষের হাতের মুঠোয় দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। খুব কষ্ট হচ্ছে এটা দেখে যে তার পরিটা আজ এক পাপিষ্ঠ পুরুষের আগলে। মেনুর এহসানের পানে তাকে দ্রুত বলে উঠছে, আমার হাতটা ছেড়ে দিন দয়া করে, একবার শুধু ভাইজানের কাছে যাই। এহসান তাকিয়ে থাকে কিছুক্ষণ মেনুরের চোখ পানে, তারপর ধীরে ধীরে মেনুরের হাত ছেড়ে দেয়। হাত ছাড়া পেতে মেনুর ছুটে গিয়ে মেহরুবকে জড়িয়ে ধরে। মেহরুবও ওকে বুকের মাঝে চেপে ধরে, যেন তার সমস্ত কষ্ট নিমিষেই উধাও হয়ে যায়। নিজের বোনকে বুকে পেয়ে রত্ন পাওয়ার মতো আগলে নেয় আপন বুকে নিজ বোনকে। মেনুর কান্না করতে করতে বলে, ভাইজান তুমি ঠিক আছো তো? আব্বার কি হয়েছে? মেনুর
আর কিছু বলতে পারে না, কান্নায় গলা আটকে আসে। মেহেরুপ ওর কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি আপ্পি, আর আব্বাও ঠিক আছে। তুই কাঁদিস না প্লিজ। কলেজা, তুই ঠিক আছিস তো? মেনুর চোখের জল মুছে বলে। মেহরুপ আর কিছু বলে না, নিজ ভাইজানের বুকে মাথা রেখে হু হু করে কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাইজান, ওই পশুটাকে আমি কতবার বলেছি আমাদের বাঁচাতে, কিন্তু সে কিছু করেনি। সে খুব নিকৃষ্ট ভাইজান, খুব নিকৃষ্ট। মেহরুপ মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর সাথে কিছু করেছে? বল, তোকে মেরেছে বল। তোর সাথে কোনো আনুমানিক কাজ করেছে বল, আমায় বল। আমি ওকে কেটে ফেলবো, তুই শুধু বল। কিছু করেছে তোর সাথে? বল, ভাইজানকে বল। মেনুর মেহরুপের বুকে থেকে মাথা তুলে মেহরুবের চোখের জল মুছে দিতে দিতে কান্না আটকা গলায় বলে, না না ভাইজান, কিছু করেনি, আমার সাথে কিছু করেনি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে আসে। মেনুর এক পলক তাকিয়ে দেখে সেদিকে, তারপর হতভম্ব হয়ে বলে ওঠে, বড় ভাইজান। মেহেরাজ। ওর বড় ভাই মেহেরাজ ওদের দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। কিছু মুহূর্ত একে অপরের দিকে থমকে তাকিয়ে থাকে, তারপর বিস্ময় কাটলো মুহূর্তের মধ্যে সে ছুটে আসে, মেনুরকে জড়িয়ে ধরে। আজ মেহেরাজ নিজেকে আটকে রাখতে পারলো না। পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আজ মেহেরাজ তার আর নিজেকে সামলাতে পারে না। নিজের কলিজার টুকরো বোনকে বুকের মাঝে টেনে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেনুরের কপালে অসংখ্য চুমু খেতে খেতে ফিসফিস করে বলে, কেমন আছিস প্রাণ আমার? মেনুর ওর বুকের মধ্যে মুখ গুজে ফিস ফিস করে বলে, মেনু ভালো নেই ভাইজান, একটুও ভালো নেই। আমি যে কলঙ্কিত হয়ে গেছি। আমি তোমাদের আগলে আর নেই, আমি তোমাদের আগলে আর নেই। আমি সেই পাপিষ্ট পুরুষের হাতে বন্দী হয়ে গেছি। মেনুরের এমন আহাজারি শুনে মেয়েরা দিশেহারা হয়ে যায়। সে ধরা গলায় বলে, সব ঠিক হয়ে যাবে, সব। আমি এসে গেছি, আমি সব ঠিক করে দেব। এই বলে মেনুরকে নিজের বুক থেকে একটু সরিয়ে করিডোরের নিশ্চিন্তে বসে থাকা এসানের দিকে চোখ ঘুরিয়ে ফেলে, তাতে থত চেপে বলে, তোকে ওর হাত থেকে আমি ছিনিয়ে আনবো, ছিনিয়ে। মেনুর আটকে উঠে ওর মুখ চেপে ধরে পড়ে। এমন কথা বলো না ভাইজান, যদি উনি শুনে ফেলেন উনি আমায় মেরে ফেলবেন। তুমি জানো না, তোমাদের ধারণার বাইরে এই এহসান তালুকদার কতটা ভয়ঙ্কর। ওনার অন্তরে নেই দয়া মায়া, আছে শুধু পাপ আর নিষ্ঠুরতা। মেয়েরাজের গাছ চলে যায়। ওর থেকে আমি তোকে ছিনিয়ে আনবো। আমি মেনুর দুহাতে মেয়েরাজের বাহু ধরে অসহায় কঞ্চে বলে উঠছে, ভাইজান, আব্বা কই? আমি আব্বারে দেখবো। কথাটা বলে সে মেয়েরাজের হাত ছেড়ে কেবিনের দিকে পা বাড়ায়, কিন্তু মেয়েরাজ মুহূর্তেই ওর পথ রোধ করে, দুহাতে ওর কাঁধ চেপে নরম স্বরে পড়ল, এখন দেখবি না মেহনুর, এখনো জ্ঞান ফেরেনি। আমি এইমাত্র চেক করে এসেছি। কিন্তু মেনুর মানতে চায় না, যে চেপে বলে, না, আমি একটা বার দেখবো ভাইজান, শুধু একটা বার। এবার মেহরুব সামনে এসে ওর মাথায় হাত রেখে শান্ত স্বরে বলে, এত জেদ করিস না মেহনুর। আব্বাকে তুই অবশ্যই দেখবি, কিন্তু এখন ওনার অবস্থা এমন যে দেখা সম্ভব নয়। মেনুর ধীর হাতে নিকাব খুলে নেয়। সে ভালো করেই জানে এসান হারাম পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, তাই এখানে নিষিদ্ধে নিকাব খোলা যায়। চোখের জল হাতের কবজি দিয়ে মুছে ফেলে সে তারপর ফিসফিসিয়ে বলে, কে বলেছে দেখতে পারবো না? আমি দেখবই। মেহরুব তখন মলিন গলায় মেহরাজের দিকে ইশারা করে বলল, ওই তো আমাদের ডাক্তার সাহেব। দেখ, ডাক্তার সাহেব সামান্য চোট লেগেছে বলে আমাকেও অজ্ঞান করে চিকিৎসা দিয়ে দিয়েছেন। মেহরাজ এক ধাপ এগিয়ে এসে মেহরুবের থুতনি ধরে মেনুরের দিকে দেখিয়ে বলে, এটা সামান্য চট বলছিস? আরে ও তো একটা আস্ত অমানুষ। কত কষ্ট করে আমি ওকে বুঝিয়ে ব্যান্ডেজ করিয়েছি, তুই যদি জানতি মেহনুর। মেনুর এবার ধীর পায় এগিয়ে এসে মেহরাজ আর মেহরুবের হাত নিজের দু হাতে নেয়, ছলছল চোখে তাকিয়ে ফিসফিস করে বলে, দাদাজান কি করছে? চাচারা কোথায়? বাড়ির সবাই কেমন আছে? মেহরাজ আর মেহরুব এক পলক পরস্পরের দিকে তাকায়, তারপর মেহনুরের দিকে ফিরে ওকে আশ্বস্ত করে। দাদাজান বাড়িতেই আছেন, চাচারা সবাই হাসপাতালে নিজ নিজ ক্যাবিনে। আর তুই চিন্তা করিস না, সবাই ভালো আছে। মেহরাজ এবার খুব যত্নে মেহনুরের গালে হাত রাখলো, গলায় এক অসহ্য কষ্ট জমে আছে যেন। কতদিন পর তো নিষ্পাপ মুখ দেখলাম রে আপ্পি। জানিস, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তোকে দেখার জন্য। মেনুর ধীরে মেহরাজের হাত সরিয়ে নিজের হাতে নিল,
তারপর চোখ বুজে ওর হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অজান্তেই গড়িয়ে পড়লো চোখের জল। জানো, যখন তোমাদের কথা মনে পড়তো, আমার দুই কলিজার টুকরো ভাইয়ের কথা মনে পড়তো, কলিজাটা ছিঁড়ে যেত, কিন্তু কিছুই করতে পারতাম না, কিছুই না। মেহরুব এবার মেনুরের মাথায় হাত রেখে দৃঢ় স্বরে বলল, এখন থেকে আর কষ্ট পেতে হবে না, কারণ এখান থেকে তুই সোজা আমাদের সাথে যাবি। ঠিক তখনই এহসান বেঞ্চ থেকে উঠে পকেট থেকে ফোন রেখে ওদের দিকে এগিয়ে এলো। হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে পড়ল। মেহিনুর, এদিকে আয়। এহসানের ডাকে মেহনুরের বুক ধক করে উঠল। সে জানে না এবার এই মানুষটা কি বলবে, কি করবে, ভাইজানরা এবার কি বলবে। পেছনে ফিরে কিছু বলতে তখনই মেহরুব বলে উঠল, মেহনুর, চল আব্বাকে দেখবি। মেহনুর দ্বিধায় পড়ে গেল। কার কথা শুনবে সে? একবার তাকায় সামনের দিকে দাঁড়িয়ে থাকে এহসানের দিকে, আরেকবার ঘাড় ঘুরিয়ে নিজের ভাইদের দিকে। তার তো আব্বাকে দেখা উচিত, কিন্তু যদি সে এখন এহসানের কথা না শুনে তাহলে কি হবে? এই আজাজিল এবার কি করবে একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আল্লাহ ঠিক ওকে সাহায্য করলেন। মেহরাজ মেহরুবের কাঁধে হাত রেখে বলল, মেহরুবকে চুপ করিয়ে মেনুরকে ইশারা করে বলে, তুই শুনে আয়। মেনু নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে এহসানের দিকে এগিয়ে গেল। ও যেতে এহসান ওর হাত ধরে একটু দূরে নিয়ে গেল। তারপর সামনে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে বলল, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। এই 1 ঘন্টায় যা দেখার জন্মের মতো দেখে নে নিজের বাপ ভাইদের। মেনুর হতবাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও কিছুই বলল না। এহসান তার এমন তাকানো দেখে কিছু বলল না, বরং নিজের পাঞ্জাবি পকেট থেকে আরেকখানা রুমাল বের করে মেনুরের থুতনিতে আলতো করে ধরে তারপর তার স্মুথ চামড়ার উপর দিয়ে রুমাল বুলিয়ে দেয়, বলে, এবার চোখের জল মুছে দিলাম, আর যেন মুছতে না হয়। মেনুর নিঃশ্বাস আটকে যায়। এহসান চোখে গভীর কিছু খুঁজে পায়, কিন্তু সেটা কি সে বুঝতে পারে না। মেনুর শুধু ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে, যেন চোখের সামনে ভেসে উঠেছে এক ভয়াবহ দৃশ্য। নিজের আব্বার নিথর দেহ ও বুকের ভেতর যেন একটা আগুন জ্বলছে। হাতটা উসকুস করছে এহসানের গালে কয়েকটা চপটখাত বসিয়ে দিতে, চিৎকার দিয়ে কাঁদছে, কাঁদতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। এহসান গভীর দৃষ্টিতে কিছুক্ষণ মেনুরের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার মুখটা কাছে নিয়ে আসে। মেনুর সঙ্গে সঙ্গে নাক মুখ কুচকে নেয়, চোখে মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে ওঠে। এহসান হঠাৎ করেই তার নরম গালের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেনুর পুরো শরীর রাগে জ্বলে উঠে, বুকের ভেতর যেন আগ্নেয়গিরির ধূমায়িত হচ্ছে। তবে সে নিজের রাগকে সামলে নেয়, তাতে ত্বক চেপে 2 হাত মুষ্টিবদ্ধ করে এহসান সরে যেতেই হুমকির সুরে বলে, কোনো চালাকি করতে যাস না, আশেপাশে সব আমার লোক। আমি 1 ঘন্টার মধ্যে আসছি। এহসান সরে যেতে যেতে হুমকির সুরে বলে, তারপর ধীর পায়ে করিডোর দিয়ে চলে যায়। এহসানের চলে যাওয়ার পর কিছুক্ষণ নিথর দাঁড়িয়ে থাকে মেনুর, তারপর ধীর পায়ে ভাইদের দিকে এগিয়ে আসে। মেনুর আসতে মেহরুব মুখে তীব্র ক্ষোভ নিয়ে বলে, কি বলেছে এই কুত্তার বাচ্চা? মেনুর দীর্ঘশ্বাস ফেলে, চোখে মুখে বিষণ্ণতা এনে শান্ত কণ্ঠে বলে, 1 ঘন্টার জন্য তোমাদের কাছে রেখে গেছে। মেয়েরাজের কপালের রগ ফুলে উঠে, ঠান্ডা অথচ দৃঢ় গলায় বলে, 1 ঘন্টা নয়, মনে করো সারা জীবনের জন্য রেখে গেছি। মেনুর অবাক হয়ে বড় ভাইদের দিকে তাকায়, গলা ধরে আসে তার, অসহায় স্বরে বলে, ভাইজান, একটা কথা বলি তোমাদের। মেরু বোনের মাথায় হাত বুলিয়ে আদর করে। একটা কেন, 1000টা বল। মেনুর মেহরুবের হাত শক্ত করে ধরে নিজের হাতের মুঠোয় পুড়ে ফিসফিস করে বলে, ভাইজান, আমি আর ওই বাড়িতে যেতে চাই না, আমি তোমাদের সাথে যেতে চাই। পারবে আমায় নিয়ে যেতে? নিজের ছোট্ট বোনের এমন আকুতি শুনে 2 ভাইয়ের বুকের ভেতরে মোচড় দিয়েছে। মেহরাজ ও মেহরুবকে নিজের 2 হাতে আগলে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই আমাদের সাথেই যাবি, আর যেতে হবে না ওই পশুর কাছে। ইনশাআল্লাহ তোকে আমরা নিয়ে যাব। মেনু ডুকরে কেঁদে ওঠে। মেহরুব ভাইজান, ওর আশেপাশে অনেক লোক, কিভাবে যাব আমি? দৃঢ় গলায় বলে, ওদের সামনেই যাবি। ও আসলে পরিষ্কার বলে দিবি যে তুই ওর সাথে যাবি না, বাকি আমরা সামলে নেব। ভাইয়ের কথায় কিছুটা আশ্বাস পায় মেহনুর। এরপর অস্ফুট স্বরে বলে, আমি আব্বাকে দেখতে চাই। এবার আর মেহরাজ বাধা দেয় না, ওকে নিয়ে কেবিনে প্রবেশ করে। কেবিনে প্রবেশ করতে মেনুর স্পষ্ট দেখতে পায় ওর আব্বা নিথর দেহ
হাসপাতালে বিছানায় পড়ে আছে নিস্তেজ জ্ঞান শুধু প্রাণহীন। বুকের ভেতরটা একরাশ কষ্ট দলা পাকিয়ে উঠছে। ওর আব্বার হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো, মুখে অক্সিজেন মাস্ক, নিঃশ্বাস চলছে কিন্তু প্রাণ যেন নেই। মেনুর চোখের পলক না ফেলেই আব্বার দিকে তাকিয়ে থাকে, তারপর কোনো দিক না তাকে দৌড়ে গিয়ে বিছানার পাশে বসে পড়ে। আব্বার হাত শক্ত করে ধরে ফেলে, গলা শুকিয়ে আসে কিন্তু কান্নায় বাদ ভাঙে না। হঠাৎই ওর কণ্ঠ ফেটে পড়ে, বলে,